হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া 2026-27, আমাদের ভারত সরকারের কেন্দ্রীয় বাজেট। সম্পূর্ণ বাংলায় খুব সহজ করে আমরা বুঝবো পুরো বাজেটের প্রত্যেকটা টার্ম এবং প্রত্যেকটা জিনিস। এর আগে আমি তোমাদের ইকোনমিক সার্ভেটাও করে দিয়েছি। যারা যারা ইকোনমিক সার্ভেটা দেখোনি, আমি তোমাদেরকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে করে নেবে, বা ডেসক্রিপশন বক্সেও তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ইকোনমিক সার্ভের। ইকোনমিক সার্ভে আর বাজেট এগুলো এবারে আমাদের রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আগের বারে আমরা রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি চলমান যে পরীক্ষা, সেই পরীক্ষাতে দেখেছি এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়েছে। বাজেটটা এমনিতেই তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, এবারে এনটিপিসিতে বেশি করে ফোকাস করা হয়েছে এই দুটোর ওপর, সেই জন্য আমিও তোমাদেরকে খুব সহজ করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এমসিকিউ এবং অ্যানালিসিসের থ্রু ডিসকাস করেছি। পুরো ভিডিওটা ভালোভাবে এ টু জেড করো, বাজেটটাও তোমাদের এ টু জেড কমপ্লিট হবে এবং এর বাইরে আশা করি কোনো প্রশ্ন তোমাদের আসবে না। 2026 সালের বাজেট পেশ করার পর নির্মলা সীতারামন মোট কতবার বাজেট পেশের রেকর্ড করেছেন? প্রথমে খুব একটা বেসিক প্রশ্ন, নির্মলা সীতারামন এটা নিয়ে মোট 9বার বাজেট পেশ করেছেন। দেখো আরও কয়েকটা ছোট ছোট জিনিস যেগুলো তোমাদের এক্সামে আসে, এগুলো আমি একটু আলোচনা করে দিই। যেমন 2017 সালের থেকে 1 ফেব্রুয়ারি আমাদের কিন্তু এই বাজেট পেশ হয়ে থাকে। আর এবারে এই প্রথম হলো যে রবিবার, মানে ছুটির দিনেও বাজেট পেশ হয়েছে। 2026 সালের রবিবারে বাজেট পেশ হয়েছে। এটা কিন্তু আমাদের বাজেট পেশের মানে ইতিহাসে এই প্রথম হয়েছে এটা। কেমন? আচ্ছা, এরকম 9বার বাজেট পেশ করা আরও একজন রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের পি চিদাম্বরম। পি চিদাম্বরমও 9বার বাজেট পেশ করেছিলেন, আর তার থেকেও আরও একবার বেশি রয়েছে 10বার বাজেট। সব থেকে বেশিবার এখনো পর্যন্ত বাজেট পেশ করেছেন, এনার নাম হচ্ছে মোরারজি দেশাই। মোরারজি দেশাই মোট 10বার বাজেট পেশ করেছেন, আর পি চিদাম্বরম ইনিও 9বার বাজেট পেশ করেছেন। দীর্ঘতম বাজেট ভাষণ এখনো পর্যন্ত দিয়েছেন নির্মলা সীতারামনই 2020 সালের যে বাজেটটা পেশ হয়েছিল সেখানে। মোট 2 ঘন্টা 42 মিনিট লম্বা ভাষণ ছিল। আচ্ছা, দীর্ঘতম বাজেট ভাষণ শব্দ সংখ্যার দিক থেকে সবথেকে বড় বাজেট ভাষণ এক্ষেত্রে দিয়েছিলেন মনমোহন সিং 1991 সালে, যেখানে 18,650টা শব্দ ছিল। আর সবথেকে সংক্ষিপ্ততম বাজেট ভাষণ শব্দ সংখ্যার দিক থেকে ছিল 1977 সালের হিরুভাই এম প্যাটেলের, মাত্র 800 শব্দের একটা অত্যন্ত ছোট বাজেট। আর সাম্প্রতিক সংক্ষিপ্ত ভাষণ সময়ের দিক থেকে 2024 সালের অন্তর্বর্তী বাজেট যেটা হয়েছিল, ইন্টারিম বাজেট, যখন আমাদের মানে লোকসভার ভোট ছিল যে বছরটায়, তো তখন বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামন মাত্র 56 মিনিটে তার ভাষণ শেষ করেছিলেন। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এটা খুব ইন্টারেস্টিং। এই যে 9বার নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, 9বার 9টা রাজ্যের ঐতিহ্যবাহী শাড়ি পরে তিনি বাজেট পেশ করেছিলেন। এবছর 2026-27 সালের বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামন কোন শাড়িটা পরেছিলেন? মধুবনী, বেনারসি, সম্বলপুরি নাকি কাঞ্জিভারম? এটা শেষকালে তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, 2026-27 অর্থবর্ষের বাজেটটা কোন দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে? বিকশিত ভারত @2047, অর্থাৎ 2026 সালের 26-27 এর অর্থবর্ষের যে বাজেট, সেখানে দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখা হয়েছে বিকশিত ভারত 2047 সালের মধ্যে ভারতকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে। 2026-27 বাজেটটা কোন ভবনে তৈরি প্রথম বাজেট? কর্তব্য ভবন বলে যে আমাদের নতুন ভবনটা তৈরি হয়েছে, সেখানে এই বাজেট পেশের প্রক্রিয়াটা এবার করা হয়েছিল। কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট, যেটা সিসিএস নামে পরিচিত, নিউ দিল্লিতে রয়েছে। তো নয়াদিল্লিতে নতুন 10টা নবনির্মিত অফিস হয়েছে আমরা জানি, তার মধ্যেই এটা একটা কর্তব্য ভবন, যেখানে এবারের বাজেটটা পেশ হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 4টে ভলিউমে A4 সাইজের পিডিএফে, তার সাথে সাথে সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের পিডিএফ এবং টেস্ট ব্যাচে পাবে। এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া অন্যান্য কোর্সও চলছে, টেস্ট সিরিজও রয়েছে, তোমাদের প্রয়োজন মতো
তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো। আর যদি কনসাল্ট করতে চাও সেক্ষেত্রে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের সমস্ত পরীক্ষা, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা পরীক্ষার এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ক্লাসেস তোমাদের কিন্তু এখানে চলছে। আচ্ছা, 2026 সালের বাজেট অনুযায়ী ভারতে এ পর্যন্ত কতগুলো কাঠামোগত সংস্কার মানে স্ট্রাকচারাল রিফর্ম বাস্তবায়িত হয়েছে? এখনো পর্যন্ত 350-এর বেশি। দেখো, স্ট্রাকচারাল রিফর্মের কথা বলেছে যেটা 2026 সালের বাজেটে, যে ভারতে এ পর্যন্ত মোট 350টার বেশি স্ট্রাকচারাল রিফর্ম বাস্তবায়িত বা ইমপ্লিমেন্টেড হয়েছে। মানে এই সংস্কারের মূল লক্ষ্যের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে যেটা মেইনলি পণ্য এবং পরিষেবা কর, জিএসটির স্ট্রাকচারাল রিফর্ম হয়েছে, আরও ইজি করা হয়েছে, শ্রম কোডের একটা নোটিশ, বাধ্যতামূলক মান নিয়ন্ত্রণ এবং আদেশের যৌক্তিকরণ করা হয়েছে। সেমি কন্ডাক্টর শিল্পের প্রসারে সরকার কোন মিশনের দ্বিতীয় সংস্করণ শুরু করার ঘোষণা করেছে? সেমি কন্ডাক্টরের সেকেন্ড ফেজ, এটার কথাও বলা হয়েছে এবারের বাজেটে, ইন্ডিয়া সেমি কন্ডাক্টর মিশন 2.0, আমাদের সেমি কন্ডাক্টর ইকোসিস্টেমকে বাড়ানোর লক্ষ্যে। 2026 সালের বাজেটে নিচের কোন দুটি বিষয়ের উপর ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে? রাজস্ব শৃঙ্খলা আর কৌশলগত বিনিয়োগ। দেখো, 2026-27 সালের বাজেটে একদিকে ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করা, কমানো, মানে এক্সট্রা যেগুলো অপ্রয়োজনীয় খরচা হয়ে যাচ্ছিল সেগুলোকে কমানো এবং কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে আরও বেশি ট্যাক্স পাওয়া যায়। অন্যদিকে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য অবকাঠামো আর বিনিয়োগেও জোর দেওয়া হয়েছে, ইনভেস্টমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচারে, যেটা দীর্ঘমেয়াদী বৃদ্ধির ক্ষমতা তৈরি করবে। 2026 সালের কেন্দ্রীয় বাজেটের মূল চালিকা শক্তি বা ফোকাস কি? যুব শক্তি হচ্ছে এবারের বাজেটের মূল ভিত্তি। সরকার দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের উপর বেশি জোর দিয়েছে 2026 সালের কেন্দ্রীয় বাজেটে। বাজেটে কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির পাশাপাশি আর কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে? অর্থাৎ এবারে বাজেটে কর্মসংস্থান, উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়রশিপ এবং দক্ষতা উন্নয়ন অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট, এই তিনটে বিষয়ের ওপর বেশি করে জোর দিয়েছে। সবকা সাথ সবকা বিকাশ দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করতে বাজেটে কাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে? অগ্রাধিকার দেওয়া হয়েছে যেটা তোমাদের এক্ষুনি বললাম, দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শ্রেণী। নিচের কোনটি বাজেটে উপস্থাপিত তিনটি কর্তব্যর অন্তর্ভুক্ত নয়? প্রতিরক্ষা আধুনিকীকরণ এটা নয়। দেখো, প্রথম হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা অর্থাৎ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং সক্ষমতা বৃদ্ধি, আর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। সবকা সাথ সবকা বিকাশ বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এটাই মানে হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। প্রতিরক্ষা আধুনিকীকরণ বাজেটের অংশ হলেও এটা তিনটে এই প্রধান কর্তব্যের তালিকায় নেই। এটা আছে কিন্তু এই তিনটে যে প্রধান কর্তব্য বলা হয়েছে তার তালিকাতে কিন্তু নেই। জাহাজ মেরামত সুবিধা, শিপ রিপেয়ার ফ্যাসিলিটি কোন শহরগুলোতে উন্নত করার কথা বলা হয়েছে? বারাণসী এবং পাটনা। বাজেট 2026-27 উন্নত ভারত, বিকশিত ভারত এর জন্য কটা স্তম্ভ বা পিলার নির্ধারণ করা হয়েছে? 5টা পিলার নির্ধারণ করা হয়েছে। 5টা পিলার হচ্ছে সাস্টেনিং ইকোনমিক গ্রোথ, স্ট্রেংথেনিং দ্য ফাউন্ডেশন অফ গ্রোথ, পিপল সেন্ট্রিক ডেভেলপমেন্ট, ট্রাস্ট বেসড গভর্নেন্স, ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ লিভিং, আর ফিসকাল ম্যাটার্স। কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন এবং স্টোরেজের জন্য কতগুলো ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে? 5টা মোট ক্ষেত্র এখানে চিহ্নিত করা হয়েছে। নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে সরকার স্টিল, সিমেন্ট, সার এবং তৈল শোধনাগারের মতো 5টা গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রকে কার্বন ক্যাপচারের জন্য চিহ্নিত করেছে। কার্বন ক্যাপচার ব্যবহার আর সংরক্ষণের মানে CCUS যেটা, এর জন্য 5 বছরের কেন্দ্রীয় বাজেটে 20,000 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। দেখো, CCUS বলতে এমন একগুচ্ছ প্রযুক্তিকে বা টেকনোলজিকে বোঝায় যেগুলো শিল্প কর্মকাণ্ডের সময় মানে শিল্পে এই ধরনের জিনিসগুলো প্রসেসিংয়ের সময় যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়
সেগুলো বায়ুমণ্ডলে প্রবেশের আগেই তারা সেগুলোকে ক্যাপচার করে রাখতে পারে। বর্তমানে বেশিরভাগ এই ধরনের অ্যাক্টিভ সিসিইউএস রয়েছে। আমরা যদি ইউএসএতে দেখি বা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কান্ট্রিতে দেখি, ঠিক আছে, চীনে যদি দেখি, এই সব জায়গাতে কিন্তু অলরেডি এগুলো চলছে। শহুরে অর্থনৈতিক উন্নয়নের জন্য কতগুলো হাই স্পিড রেল করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে? মোট 7টা এই ধরনের হাই স্পিড রেল করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে। হাই স্পিড রেল বা HSR এটা হচ্ছে মূলত যেগুলো তোমার 250 কিলোমিটার পার আওয়ার ঘন্টা সর্বোচ্চ গতিতে ডেডিকেটেড লাইনের যে ট্রেনগুলো চলাচল করে সেগুলোকে হাই স্পিড রেল করিডোর বলা হয়। এখানে যেগুলোর তালিকাতে দেওয়া হয়েছে বাজেটে সেটা হচ্ছে মুম্বাই পুনে করিডোর, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বারাণসী, বারাণসী শিলিগুড়ি। নেক্সট, চ্যাম্পিয়ন MSME তৈরির জন্য ইকুইটি সহায়তার অধীনে কোন তহবিল গঠন করা হবে? SME বিকাশ নিধি তৈরি করা হবে। MSME যেগুলো অর্থাৎ আমাদের যে মিডিয়াম মানে ক্ষুদ্র আর মাঝারি শিল্প যেগুলো, ঠিক আছে, সেগুলোকে যাতে সহজে ঋণ এবং আর্থিক সহায়তা প্রদান করা যায় তার জন্য এই বিকাশ নিধি গঠন করা হবে, এই কথা বলা হয়েছে এবারের বাজেটে। MSMEদের থেকে পণ্য কেনাকাটার ক্ষেত্রে সমস্ত CPSEর জন্য কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে? CPSE মানে হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। তো এই সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস যেগুলো মানে কেন্দ্রীয় সরকারি পাবলিক সেক্টর সংস্থা, মানে সহজে বলতে গেলে আর কি, যেসব কোম্পানি বা সংস্থা মানে ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা মালিকাধীন বা যেখানে 50% বা তার থেকে বেশি শেয়ার থাকে সরকারের, বাদ বাকি থাকে সেই প্রাইভেট সংস্থার, তো সেগুলোকে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস বলে। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি ONGC বলো, সেল হয়ে গেল, ওয়েল হয়ে গেল, এইগুলো সবকটা হচ্ছে তোমার। তারপরে NTPC, গেল, ঠিক আছে, এরা হচ্ছে সব তোমার এই ধরনের সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, CPSE। আর MSME মানে আমরা জানি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো এদের থেকে পণ্য কেনাকাটার ক্ষেত্রে সমস্ত সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এর জন্য TREDS নামের একটা প্ল্যাটফর্ম ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে MSMEগুলোকে বিশ্বমানের প্রতিযোগিতামূলক করে তোলা যায় আর কি, ঠিক আছে। তো এটার ফুল ফর্ম হচ্ছে ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম। কেন বাধ্যতামূলক করা হয়েছে? দেখো, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো অর্থাৎ MSMEর প্রধান সমস্যা হচ্ছে বড় সংস্থা বা সরকারি কোম্পানিকে অর্থাৎ এই ধরনের CPSEগুলোকে মাল দেওয়ার পর টাকা পেতে অনেক দেরি হওয়া। এই সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার সমস্ত সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা কেন্দ্রীয় সরকার সংস্থাগুলোর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করা বাধ্যতামূলক করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে MSME অর্থাৎ এই ধরনের মানে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে তারা বকেয়া বিল বা ইনভয়েস খুব তাড়াতাড়ি নগদে রূপান্তর করতে পারবে, যেটাকে ডিসকাউন্টিং বলছে। ফলে তাদের হাতে ব্যবসার জন্য সবসময় নগদ টাকাটা থাকবে, মানে ক্যাশ ফ্লোটা থাকবে। তো এর জন্যই এটা করা হয়েছে। এরপরে দ্রুত এবং সস্তা অর্থায়নের জন্য GEM মানে গভর্নমেন্ট মার্কেট প্লেস পোর্টালকে কার সাথে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে? তো এই মানে ফাইন্যান্সিংয়ের জন্য দ্রুত এবং সস্তা অর্থায়নের জন্য গভর্নমেন্ট মার্কেট প্লেসকেও TREDS এর সাথে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বার্ড ওয়াচিং ট্রেলস কোথায় স্থাপন করার প্রস্তাব দেওয়া? বার্ড ওয়াচিং ট্রেলস করা হবে কোথায়? পুলিকট হ্রদে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সীমান্তে রয়েছে, আমরা জানি এটা পুলিকট হ্রদ, আমাদের প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসে না। তো সেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর যে সীমান্তে রয়েছে আমাদের পুলিকট হ্রদ, সেইখানে বার্ড ওয়াচিং ট্রেলস মানে পাখি দেখার জন্য একটা বিশেষ ব্যবস্থা তৈরি করার প্রস্তাব করা হয়েছে। মানে এটা ইকো ট্যুরিজমকে বৃদ্ধি করার জন্য করা হয়েছে বেসিক্যালি। আমরা জানি পুলিকট যে হ্রদ, এখানে এটা হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং এখানে ফ্লেমিঙ্গো খুব বিখ্যাত। ফ্লেমিঙ্গো তোমাদের আসে পরীক্ষাতে,
ঠিক আছে, ফ্লেমিঙ্গোদের গুরুত্বপূর্ণ একটা আবাসস্থল পুলিকট। তো এখানে বার্ড ওয়াচিং ট্রেলস কিন্তু এবারে বসছে। ভারত প্রথমবারের মতো কোন বিশ্ব সম্মেলন বা গ্লোবাল সামিট আয়োজন করবে? প্রথমবারের মতো করবে আমাদের গ্লোবাল বিগ ক্যাট সামিট। ঠিক আছে, 2026 সালের 26-27 সালের বাজেটে এটা আমাদের ঘোষণা করেছে নির্মলা সীতারামন। ঠিক আছে, 95টা দেশ এর মধ্যে অংশগ্রহণ করবে। মানে বিগ ক্যাট বলতে 7টা প্রজাতির বিগ ক্যাট বোঝানো হয়। বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, শুধু চিতা, জাগুয়ার, পুমা, এই 7টাকে বলা হয় বিগ ক্যাট। তো এগুলোর সংরক্ষণের জন্য কিভাবে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা যায় বা মজবুত করা যায় তার নিয়ে একটা সামিট বা সম্মেলন, যেটা হবে আমাদের এবারে ইন্ডিয়াতে। রাজ্য এবং বেসরকারি খাতের সাথে অংশীদারিত্বে কতগুলো মেডিকেল ভ্যালু ট্যুরিজম হাব গড়ে তোলা হবে? মোট 5টা এই ধরনের মেডিকেল ভ্যালু ট্যুরিজম হাব গড়ে তোলা হবে। বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্বে মানে অত্যাধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় এবং আয়ুষ সেবা প্রদান করবে। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আন্তর্জাতিক রোগীদের আকৃষ্ট করার লক্ষ্য নেওয়া হয়েছে। বাজেটে অরেঞ্জ ইকোনমি এবং সৃজনশীল শিল্পের প্রসারে কোন ল্যাব তৈরি করার কথা বলা হয়েছে? এটা একটা ল্যাব যেটার নাম হচ্ছে এভিজিসি ক্রিয়েটার ল্যাব, মানে হচ্ছে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং অ্যান্ড কমিক্স ক্রিয়েটার ল্যাব তৈরি করা হবে অরেঞ্জ ইকোনমিকে এবং সৃজনশীল শিল্পের প্রসার করার জন্য। খেলো ইন্ডিয়া মানে এর জন্য মানে 15,000 মাধ্যমিক বিদ্যালয়, 500টা কলেজে এই ধরনের ল্যাব স্থাপন করার কথা বলা হয়েছে, যাতে আমাদের ভারতের শিক্ষার্থীদের সৃজনশীল এবং ডিজিটাল স্কিল যেটা তার ব্যাপারে প্রশিক্ষণ মানে ছাত্রদেরকে দেওয়া যায়। এরপরে খেলো ইন্ডিয়া মিশনের অধীনে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে? প্রতিভার বিকাশ আর পদ্ধতিগত কোচিংয়ের ওপর খুব বেশি করে জোর দেওয়া হয়েছে খেলো ইন্ডিয়া মিশনে। নেক্সট, স্বাস্থ্য খাতে অবকাঠামো উন্নয়নের জন্য কোন ক্ষেত্রটির প্রসারে বিশেষ জোর দেওয়া হয়েছে? আয়ুষ এবং কেয়ার গিভার ট্রেনিং। মানে নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, ফার্মেসি এবং ল্যাবরেটরি, তারপরে মানে কেয়ার গিভার ট্রেনিং বলতে সহযোগী স্বাস্থ্যসেবা পেশাদারদের দক্ষতার উপর বেশি জোর দেওয়া হয়েছে, যাতে আমাদের ভারতের স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটানো যায়। 2026 সালের বাজেটে কতগুলো প্রত্নতাত্ত্বিক স্থানকে অভিজ্ঞতামূলক গন্তব্য হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে? প্রত্নতাত্ত্বিক স্থান মোট 15টা এরকম স্থান রয়েছে, তার মধ্যে কটা উল্লেখযোগ্য মানে উল্লেখ করা হয়েছে বাজেটে, যেগুলো হচ্ছে লোথাল, যেটা সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, ধোলাভিরা, হরপ্পা যুগের একটা উন্নত নগর কেন্দ্র, রাখিগড়ি, যেটা সিন্ধু সভ্যতার অন্যতম বৃহৎ প্রাচীন নগর কেন্দ্র, আদিচানাল্লুর, তামিলনাড়ুর একটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক খনন ক্ষেত্র, রিসেন্টলি তোমরা দেখেছো নিউজে ছিল, সারনাথ, ভগবান বুদ্ধের প্রথম উপদেশ প্রদানের স্থান, হস্তিনাপুর, যেটা মহাভারতের কালে কৌরবদের রাজধানী ছিল, ঠিক আছে, লে প্রসাদ, লাদাখের একটা ঐতিহাসিক প্রসাদ, এগুলো তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে। এরকম মোট 15টা প্রত্নতাত্ত্বিক স্থানকে অভিজ্ঞতামূলক গন্তব্য হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে, এটাও আমাদের ট্যুরিজমকে মানে ডেভেলপ করার জন্য। এরপরে উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্ট ধর্মীয় পর্যটন আর মঠ সংরক্ষণের জন্য কোন সার্কিট তৈরি করার কথা বলা হয়েছে? মানে উত্তর ভারতের যেসব আধ্যাত্মিক ঐতিহ্য রয়েছে, বৌদ্ধ মঠ রয়েছে, তীর্থস্থান রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য এবং সেই জায়গায় পর্যটন ক্ষেত্রে উন্নয়ন করার জন্য বৌদ্ধ সার্কিট বা বুদ্ধিস্ট সার্কিট তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব জায়গাগুলোতে যেখানে বিশেষ করে এই বৌদ্ধ মন্দির বা মঠ রয়েছে, তা সেখানে পর্যটকদের যাতে ভ্রমণ করতে সুবিধা হয় এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো যাতে তোলা যায়, তার জন্য বুদ্ধিস্ট সার্কিট মানে স্পেশাল এই ধরনের কিছু সংরক্ষণমূলক ব্যবস্থা করা হবে সেগুলো ডেভেলপ করার জন্য। এরপর কোনো মিউনিসিপ্যালিটি যদি 1,000 কোটি টাকার বেশি মিউনিসিপ্যাল বন্ড ইস্যু করে, তবে সরকার তাকে কত টাকা প্রাণোদনা বা ইনসেন্টিভ দেবে? এটা বলেছে 100 কোটি টাকা যদি মিউনিসিপ্যাল বন্ড ইস্যু করে, তাহলে সরকার তাকে মানে 1,000 কোটি টাকা বেশি যদি মিউনিসিপ্যাল বন্ড ইস্যু করে, তাহলে সরকার তাকে 100 কোটি টাকা ইনসেন্টিভ দেবে। কোন উৎস থেকে ভারত সরকারের কাছে সব থেকে বেশি অর্থ আসে? অ্যাকর্ডিং টু এবারের বাজেট, আমাদের 2026-27 সালের বাজেট, ধার এবং অন্যান্য দায়বদ্ধতা অর্থাৎ বরোয়িং অ্যান্ড লায়াবিলিটিস, এইখান থেকে সব থেকে বেশি অর্থ আসে, আর সব থেকে কম আসে নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট 2% অনলি। কর্পোরেশন ট্যাক্স থেকে আসে 18%,
ইনকাম ট্যাক্স থেকে আসে 21%, কাস্টমস থেকে আসে 4%, ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে 6%, নন ট্যাক্স রেভিনিউ থেকে আসে 10%, জিএসটি আর অন্যান্য জায়গা থেকে আসে 15%। ভারত সরকারের মোট ব্যয়ের কোন খাতে সর্বাধিক অর্থ ব্যয় হয়? সব থেকে বেশি যায় ইন্টারেস্ট পেমেন্টসে যায় মোটামুটি 20%, স্টেট শেয়ার অফ ট্যাক্সেসে যায় 22%, ফাইন্যান্স কমিশন অ্যান্ড আদার ট্রান্সফার্সে যায় 7%, সেন্ট্রালি স্পন্সার স্কিমে যায় 8%, ডিফেন্সের ক্ষেত্রে যায় 11%, মেজর সাবসিডিজের ক্ষেত্রে 6%, সেন্ট্রাল সেক্টর স্কিমের ক্ষেত্রে 17%, সিভিল পেনশনের ক্ষেত্রে 2% আর অন্যান্য এক্সপেন্ডিচার 7%। 16তম অর্থ কমিশন অনুযায়ী কেন্দ্রীয় করের কত শতাংশ রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে? 41%। 15তম অর্থ কমিশনের সুপারিশ বজায় রেখে 16তম মানে যে অর্থ কমিশন সেই অনুযায়ী রাজ্যগুলোর জন্য 41% অংশ বরাদ্দ করা হয়েছে। রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কোন কোন খাতের জন্য শুল্কমুক্ত আমদানির মানে ডিউটি ফ্রি ইম্পোর্ট সীমা বাড়ানো হয়েছে? সামুদ্রিক খাবার, পাদুকা, চামড়া এবং বস্ত্র। সেজ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন ইউনিটগুলোর জন্য ডোমেস্টিক ট্যারিফ এরিয়াতে পণ্য বিক্রির ক্ষেত্রে কি সুবিধা দেওয়া হয়েছে? দেখো, সেজ হচ্ছে এমন একটা ভৌগোলিক সীমানা যার মধ্যে ব্যবসার আইন কানুন আমাদের দেশের অন্যান্য জায়গায় যা আইন কানুন থাকে তার থেকে একটু আলাদা হয় এবং সহজ হয়, যাতে এখানে মানে রপ্তানিটা বৃদ্ধি করা যায়, বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা যায়। মানে বিদেশে যাতে রপ্তানি আমাদের মানে কি বিদেশ থেকে জিনিসপত্র আসা, তো সেইটা যদি একটু সহজ হয় তাহলে বিদেশিরা মানে বিদেশ থেকে ইম্পোর্ট করা বা বিদেশ থেকে তারা যে এক্সপোর্ট করতে চাইছে সেই জায়গাটা একটু সুবিধা হবে। আর ডোমেস্টিক ট্যারিফ এরিয়া মানে হচ্ছে যেখানে দেশের মানে স্বাভাবিক যে আমদানি রপ্তানি শুল্ক এবং আইন সেটা প্রযোজ্য থাকে। তো এই সেজ ইউনিটগুলোর জন্য ডোমেস্টিক ট্যারিফ এরিয়াতে পণ্য বিক্রির ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়েছে এককালীন বিশেষ ছাড়যুক্ত কিছু শুল্ক উইন্ডো। নির্ভরযোগ্য আমদানিকারক এবং নির্মাতাদের জন্য শুল্ক পরিশোধনের ক্ষেত্রে কোন সুবিধার কথা উল্লেখ করা হয়েছে? বিলম্বিত শুল্ক প্রদান, অর্থাৎ আমদানিকারককারীরা যারা রয়েছে তারা মানে পণ্য আর কি খালাস করা যেটাকে বলে, পণ্য খালাস করে যাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সেই শুল্কটা জমা দেওয়ার সুযোগ তারা পান। মানে কাস্টম ক্লিয়ারেন্স দ্রুততর করা এবং ব্যবসা সহজীকরণ করা, যেটাকে সিম্পলিফাই করা, তার জন্যই এটা করা হয়েছে ডিফার্ড ডিউটি পেমেন্ট। জ্যোতির্বিজ্ঞানকে অ্যাস্ট্রোনমিকে উৎসাহিত করতে কতগুলো নতুন টেলিস্কোপ স্থাপন করা হবে? 4টে নতুন টেলিস্কোপ স্থাপনের কথা বলা হয়েছে জ্যোতির্বিজ্ঞানকে আরও উৎসাহিত করার জন্য। ন্যাশনাল লার্জ সোলার টেলিস্কোপ, ন্যাশনাল লার্জ অপটিক্যাল ইনফ্রারেড টেলিস্কোপ, হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ আর কসমস 2 প্ল্যানেটেরিয়াম। কেন্দ্রীয় বাজেট 2026-27 এই মহাকাশ অধিদপ্তরে 13,416.20 কোটি টাকা প্রায় বরাদ্দ করা হয়েছে। এরপরে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? গ্রাম স্বরাজ যোজনাটা স্পেশালি খাদি এবং হস্তচালিত তাঁতের জন্য করা হয়েছে, যাতে গ্রামীণ কারিগর এবং তাঁতিরা স্বাবলম্বী হতে পারে, আরও খাদি শিল্পের যাতে আরও প্রসার হয়। তারপরে হচ্ছে বায়োফার্মা শক্তি প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? এখানে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার লক্ষ্য ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় বায়ো ফার্মাসিউটিক্যাল উৎপাদন কেন্দ্রে একটা পরিণত করা। উচ্চ গতিসম্পন্ন রেল করিডোরের তালিকায় পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশের কোন দুটো শহর যুক্ত করা হয়েছে? বারাণসী আর শিলিগুড়ি। ভারত বিস্তার আসলে কি? এটা হচ্ছে কৃষকদের জন্য একটা বহুভাষিক এআই টুল। 2026-27 সালের যে কেন্দ্রীয় বাজেট সেখানে নির্মলা সীতারামন কৃষকদের সুবিধার্থে এটা করেছে। ভারত বিস্তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটা টুল বা প্ল্যাটফর্ম করবে, যেটা কৃষকদের মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকবে, যাতে বিভিন্ন ভাষার কৃষকরা এই টুল ব্যবহার করে তাদের চাষবাসের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত মূলধনী ব্যয় মানে পাবলিক ক্যাপেক্স কত? পাবলিক ক্যাপেক্স হচ্ছে 12.2 লক্ষ কোটি টাকা। মানে সরকার যখন রাস্তা, রেল, ব্রিজ, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ প্রকল্প
ইত্যাদি টাইপের জিনিস বানায়, সেইগুলো বানাতে যে টাকা খরচ করে সেটাই হচ্ছে পাবলিক ক্যাপেক্স, মানে উন্নয়নমূলক খাতে সরকারের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর কি। নেক্সট, কর্পোরেট বন্ড বাজারে বিনিয়োগকারীদের সুবিধা দিতে কোন নতুন ফ্রেমওয়ার্ক বা ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে? মার্কেট মেকিং ফ্রেমওয়ার্ক এবং টোটাল রিটার্ন সোয়াপস। দেখো, কোনো বড় কোম্পানি যখন টাকা ধার নেয় তার জন্য যে কাগজ দেয় বা ডকুমেন্ট দেয় সেটাকে আমরা কর্পোরেট বন্ড বলি। এবং কোম্পানি এই কর্পোরেট বন্ড মানে যেটা, এটা সবসময় মানে যদি মনে করে যে এটা আমি বিক্রি করে দেব, তো সবসময় সেটা কেনার জন্য অ্যাকচুয়ালি লোক থাকে না। একটা কোম্পানি ধরো বন্ড একটা নিয়েছে, সেটা চালাতে পারছে না, বন্ড নেওয়া মানে কি একটা লোন নেওয়া মতো, সেখানে টাইমে টাইমে টাকা দিতে হয়। তো সেই জিনিসটা যখন কোম্পানি বেয়ার করতে পারছে না, কোম্পানি মনে করলো আমি এটা ছেড়ে দেবো, তো সবসময়তে সেটা কেনার জন্য লোক থাকে না, মানে থাকতো না। তো এবারে যেটা বলা হয়েছে যে এই ধরনের কেনা বেচার জন্য সবসময় একটা সিস্টেম করা থাকবে, যারা সবসময় কিনতে বেচতে পারবে। এবং তারপরেও যদি কোনো কোম্পানি চায় যে আমি এই বন্ডটা ছাড়বো না বা এখন নেব না, কিন্তু আমি তার লাভ বা ক্ষতিটা সেটা আমি বেয়ার করতে পারি, মানে লাভ হলে লাভটা নেবো আর কি, কিন্তু আমি বন্ডটা রাখবো না, তো সেটাকে বলা হয় এই মার্কেট মেকিং ফ্রেমওয়ার্ক বা টোটাল রিটার্ন সোয়াপস এটাকে বলা হয়। তো এই জিনিসটা, এই সিস্টেমটা চালু করা হয়েছে, এবার চালু করার কথা বলা হয়েছে এবারের বাজেটে। আর তারপরে নিমহান্স টু কোন ক্ষেত্রে চিকিৎসা বা গবেষণার জন্য তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে? নিমহান্স টু, দেখো এটা মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ চিকিৎসা, এই ক্ষেত্রে চিকিৎসা বা গবেষণার জন্য তৈরি করার কথা বলা হয়েছে। এর দ্বিতীয় ক্যাম্পাসটা মূলত মানসিক স্বাস্থ্য এবং নিউরোলজি বা স্নায়ুবিজ্ঞান সংক্রান্ত উন্নত চিকিৎসা আর গবেষণার জন্য তৈরি করার ঘোষণা করা হয়েছে। 2026-27 এর বাজেটে রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা কত? রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা হচ্ছে 0.043, অর্থাৎ 4.3%। এই হিসাবেও তোমাদের এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, আমাদের যে রাজস্ব ঘাটতি, মানে ধরো 100 টাকা আয় হলে আমাদের ধরো ব্যয় হচ্ছে 105 টাকা, তাহলে 5 টাকা ঘাটতি হচ্ছে, এটাই হচ্ছে রাজস্ব ঘাটতি। এবার সেইটা যত কম করা যায় তত ভালো। তো প্রত্যেক বছরেরই বাজেটে এরকম একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয় যে আমরা চেষ্টা করব যে রাজস্ব ঘাটতিটা যেন কম হয়। তো এবারে সেটা রাখা হয়েছে 4.3%, তার মানে 100 টাকাতে 4.5 টাকা, প্রায় 4 টাকার কাছাকাছি এইটা আমরা রাখার চেষ্টা করব, এটাই টার্গেট করা হয়েছে। রেয়ার আর্থ করিডোরের জন্য কোন 4টি রাজ্যকে নির্বাচিত করা হয়েছে? রেয়ার আর্থ করিডোর ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। মানে রেয়ার আর্থ খনিজ যেখানে পাওয়া যায়, যেগুলো আমাদের পৃথিবীতে খুব খনিজ, যে খনিজ পদার্থগুলো খুব রেয়ার, তো সেখান থেকে ওই খনিজ পদার্থ উত্তোলন, মানে যেখানে রয়েছে খনিজ পদার্থের জায়গাটা, সেই জায়গা থেকে, সেই খনি থেকে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানোর যে পুরো পথ বা পরিবহন, সেটাকে আর খুব ইজি করতে, স্মুথ করতে এই রেয়ার আর্থ করিডোর, তো সেটাতে উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই 4টে রাজ্যকে নির্বাচিত করা হয়েছে। বাজেটে কতগুলো জলাশয় এবং অমৃত সরোবরের সমন্বিত উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? এরকম মোট 500টা অমৃত সরোবর বা জলাশয় সমন্বিত উন্নয়নের লক্ষ্যমাত্রা করেছে। ভারত বিস্তার উদ্যোগটা নিচের কোন বিষয়গুলোর সাথে কোন বিষয় সমন্বয়ে গঠিত? যেটা একটু আগে বলছিলাম, ওটা হচ্ছে এগ্রিস্ট্যাক, আইসিএআর পদ্ধতি এবং এআই, তিনটে। এটা অলরেডি একবার আলোচনা করেছি, তোমাদের কৃষকদের জন্য মেইনলি এটা করা হয়েছে। অমৃত সরোবর প্রকল্পটা জল সংরক্ষণ আর জলাশয়ের উন্নয়নের সাথে সম্পর্কিত, মনে রাখবে। ডেডিকেটেড ফ্রেট করিডোর কোন দুটো স্থানকে সংযুক্ত করবে? ডানকুনি থেকে সুরাট, পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর হবে। মানে লজিস্টিক স্কিল আমাদের ডেভেলপ করার জন্য, পণ্য পরিবহন খরচ কমানোর জন্য, যাত্রী লাইনের যানজট কমানোর জন্য এই ফ্রেট করিডোর দুটো স্থানকে যুক্ত করবে। মহিলাদের জন্য স্টেম অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত শিক্ষার প্রচারের জন্য কি ঘোষণা করা হয়েছে? প্রতিটা জেলায় মহিলাদের হোস্টেল তৈরি করার কথা বলা হয়েছে। 2026-27 সালের বাজেট অনুযায়ী ভারতের লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ জিডিপি, ডেট টু জিডিপির অনুপাত কত?
মানে তোমার যদি আয় হয় 100 টাকা, তোমার ঋণের বোঝা 56 টাকা থেকে কমিয়ে 55 টাকায় করা হয়েছে, 55.6 টাকায় করা। যত এটা কমবে ততই ভালো। তো ঋণ ডেটটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যে আমরা এতটা রাখবো আর কি, 100 টাকায় এরকম 55-56 টাকা। ঠিক আছে, একটা দেশ তার জিডিপি বা যে মোট উৎপাদন হচ্ছে তার তুলনায় কতটা ঋণে ডুবে আছে, এটা হচ্ছে তার হিসাব, ডেট টু জিডিপি। 2025-26 সালে এটা ছিল প্রায় 56.1%, আর সেটা এইবারে রাখা হচ্ছে তোমার 55.6% কমিয়ে। 2025-26 সালে সংশোধিত অনুমান অনুযায়ী কেন্দ্রের নিট কর রাজস্ব, নেট ট্যাক্স রিসিপ্টস কত? এখানে নেট ট্যাক্স রিসিপ্টস হচ্ছে 26.7 লক্ষ কোটি টাকা। 2026 সালের বাজেট পেশ করার সময় যেগুলো দেওয়া হয়েছে ডেটাগুলো সেগুলো দেখে রাখো। নন ডেট রিসিপ্ট 34 লক্ষ কোটি টাকা, নিট কর রাজস্ব 26.7 লক্ষ কোটি টাকা, যেটা মোট অঋণ প্রাপ্তির একটা বড় অংশ। মোট ব্যয় অর্থাৎ টোটাল এক্সপেন্ডিচার 49.6 লক্ষ কোটি টাকা। রাজকোষ ঘাটতি অর্থাৎ ফিসকাল ডেফিসিট জিডিপির 4.4%। আগামী 2026-27 অর্থবর্ষে এই নিট কর রাজস্ব বেড়ে 28.7 লক্ষ কোটি টাকা, মানে বাজেট অনুমান করা হয়েছে, এস্টিমেট বাজেট করা হয়েছে। 2026-27 সালের বাজেটে মোট ব্যয়ের পরিমাণ কত ধরা হয়েছে? টোটাল এক্সপেন্ডিচার ধরা হয়েছে 53.5 লক্ষ কোটি টাকা। রাজকোষীয় ঘাটতি মেটাতে সরকার বাজার থেকে নিট কত টাকা ঋণের প্রস্তাব করেছে? দেখো 11.7 লক্ষ কোটি টাকার প্রস্তাব করেছে। মানে মোট বাজার ঋণ যেটাকে বলা হয় গ্রস মার্কেট বরোয়িং, ঠিক আছে, এক্ষেত্রে 17.2 লক্ষ কোটি টাকা। এটা হচ্ছে সরকার মোট যে পরিমাণ টাকা বাজার থেকে তোলার পরিকল্পনা করেছে। আর এই নিট বাজার ঋণ অর্থাৎ নেট মার্কেট বরোয়িং, গ্রস এটা আর নেট হচ্ছে এটা হচ্ছে তোমার 11.7 লক্ষ কোটি টাকা, আর এখানে 17.2 লক্ষ কোটি টাকা। এটার মানে হচ্ছে মোট ঋণ থেকে পুরানো ঋণের কিস্তি শোধ করার পর সরকারের হাতে যে আসল নতুন ঋণের টাকাটা থাকছে সেটা হচ্ছে নেট মার্কেট বরোয়িং। সরকার তার মোট ব্যয়ের মানে ধরো এই 53.5 লক্ষ কোটি টাকা যেটা বললাম, ঠিক আছে, এই টাকার একটা অংশ নিজের আয় মেটাতে পারছে না, সেই জন্য এই ঘাটতি পূরণের জন্য বাজার থেকে ধার করছে। এবং তার পজিটিভ দিক হচ্ছে সরকার এই ঋণের একটা বড় অংশ মানে 12.2 লক্ষ কোটি টাকা মতো, এটা হচ্ছে তোমার ওই রাস্তা, রেল, তারপরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরির মতো কাজ খরচ করার পরিকল্পনা করছে। তাতে কি হচ্ছে, ভবিষ্যতে আয় বাড়াতে এগুলো সাহায্য করবে আর কি। সরকার মূলত ডেটেড সিকিউরিটিজ বা সরকারি বন্ড বিক্রির মাধ্যমে এই টাকা বাজার থেকে সংগ্রহ করে। কিসের মাধ্যমে? এটাকে বলা হয় ডেটেড সিকিউরিটিজ। এই ধরনের অর্থনৈতিক টার্মগুলো তোমাদের নতুন যে ব্যাচগুলো হচ্ছে সেখানে খুব ডিটেলসে ডিসকাস করা হচ্ছে। তোমরা চাইলে অর্থনীতির একদম পুরো কোর কনসেপ্টগুলো ভালো করে বুঝতে চাইলে আমাদের জেনারেল স্টাডিজ কম্বাইন্ড ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, এগুলোতে তোমরা যুক্ত হতে পারো। কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। এরপরে বাজার ঋণ ছাড়াও সরকার ঘাটতি মেটাতে আর কোন উৎসের কথা বলেছে, মানে উল্লেখ করেছে আমাদের বাজেটে, সেটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়, স্মল সেভিংস। সেটা খুব ইম্পর্ট্যান্ট। মানে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস যেগুলো রয়েছে, এনএসসি, এগুলোর মধ্যে যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে সেখান থেকে প্রাপ্ত অর্থ এই ঘাটতি মেটাতে একটা বড় ভূমিকা রাখে অলরেডি, তো সেটার কথা উল্লেখ করেছে। বিদেশে ট্যুর প্যাকেজের ওপর টিসিএস এর হার 20% থেকে কমিয়ে কত শতাংশ করা হয়েছে? এটা করা হয়েছে 2%। মানে 2026-27 সালের বাজেটে বিদেশে ট্যুর প্যাকেজের ওপর টিসিএস এর হার 20% থেকে কমিয়ে 2% করার প্রস্তাব করা হয়েছে। আগেকার নিয়ম অনুযায়ী 10 লক্ষ টাকা পর্যন্ত ট্যুর প্যাকেজে 5% এবং তার বেশি হলে 20% টিসিএস দিতে হতো। নতুন বাজেটে এই স্ল্যাব বা সীমা তুলে নিয়ে সব অঙ্কের বিদেশে ট্যুর প্যাকেজের উপর একটা নির্দিষ্ট 2% টিসিএস নির্ধারণ করা আছে। এর ফলে কি হবে, বুকিং খরচ কমবে। ট্যুর বুক করার সময় তোমাকে আগেভাগে অনেক বেশি টাকা ট্যাক্স হিসাবে জমা দিতে হবে না। টাকার অঙ্ক যাই হোক না কেন, 5 লক্ষ বা 20 লক্ষ, এখন থেকে সব ক্ষেত্রেই 2% হারে ট্যাক্স কাটবে। পর্যটকদের হাতে নগদ টাকার টান পড়বে না, কারণ বড় অঙ্কের টাকার ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ বাইরে ঘুরতে গেলে তোমাকে সেক্ষেত্রে একটু কম টাকা এবারে বেয়ার করতে হবে। আয়কর রিটার্ন রিভাইজ বা সংশোধন করার শেষ সময় বাড়িয়ে কত তারিখ পর্যন্ত করা হয়েছে? ইনকাম ট্যাক্স রিটার্ন এটা 31শে মার্চ পর্যন্ত করা হয়েছে, কারণ এবারে এপ্রিল থেকে ইনকাম ট্যাক্স রুলস কার্যকর হবে। তার জন্য
যদি কোথাও কিছু সংশোধন করার প্রয়োজন পড়ে, সেই জন্য পরের বছরের 31 মার্চ পর্যন্ত এটা বাড়িয়ে রাখা হয়েছে আর কি। 2027 31 মার্চ পর্যন্ত কেউ মানে ইনকাম ট্যাক্স রিটার্নটাকে সংশোধন করতে পারে। কত টাকার কম মূল্যের অস্থাবর নন ইমুভেবল বিদেশি সম্পদ ডিসক্লোজ না করলে শাস্তির হাত থেকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে। 20 লক্ষ টাকার নিচে যদি থাকে এই নন রিমুভেবল বিদেশি সম্পদ, যেটা বাই চান্স ডিসক্লোজ করা হয়নি বা ভুলে গেছে কেউ, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট 20 লক্ষ টাকার বেশি হলে সেটা ডিসক্লোজ করতে ভুলে গেলেও সেখানে শাস্তি কিন্তু পেতে হবে, এই কথা কিন্তু এবারে বলা হয়েছে। আপিল করার জন্য ট্যাক্স ডিমান্ডের কত শতাংশ প্রাক প্রদান করতে হবে? দেখো, আয়কর কর্তৃপক্ষের অনেক সময় আদেশ আসে মানে ট্যাক্সের কিছু গন্ডগোল হলে যে তোমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে, তোমার ভুল হয়েছে। তো সেইটার বিরুদ্ধে তুমি যদি আপিল করতে চাও যে না আমার এরকম হয়নি, তো তার জন্য আগে তোমাকে দিতে হতো হচ্ছে তোমার 20%, 20% ট্যাক্স আগে দিয়ে তারপর কথা বলতে হতো। এখন সেটা কমিয়ে 10% করা হয়েছে, যেটা মানে করদাতাদের জন্য আইনি লড়াই লড়তে একটু সস্তা এবং সহজ হয়েছে আর কি। কোন নতুন পণ্য সরবরাহের জন্য সমবায় সমিতিগুলোকে আয়কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে? পশুখাদ্য এবং তুলাবীজ। তথ্য প্রযুক্তি পরিষেবার জন্য সেফ হারবার সীমা কত টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে? 2000 কোটি টাকা। সেফ হারবার কি? একটা সরকারের এমন একটা নিয়ম যেখানে বলা আছে যে তুমি যদি একটা নির্দিষ্ট অঙ্কের নিচে লেনদেন করো তাহলে সরকার নির্ধারিত এবং নির্দিষ্ট হারে ট্যাক্স নেবে, ঠিক আছে? তবে আয়কর বিভাগ তোমার হিসাব নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না বা অডিট করবে না। সেটাই হচ্ছে তোমার এই সেফ হারবার। ভারতের ডেটা সেন্টার ব্যবহারকারীর বিদেশি ক্লাউড সার্ভিস প্রদানকারীদের কত সাল পর্যন্ত ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে? যারা ভারতের ডেটা সেন্টার ব্যবহারকারী বিদেশি ক্লাউড সার্ভিস প্রদান করে তাদেরকে 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে, অর্থাৎ কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা বলা হয়েছে আর কি। ঠিক আছে, এটা আমাদের ভারতকে একটা বিশ্বব্যাপী ডেটা সেন্টার হাব তৈরি করার লক্ষ্যে এই জিনিসটা করা হয়েছে, এই ছাড়টা দেওয়া হয়েছে। অনিবাসী করদাতা যারা প্রিজাম্পটিভ বায়াস বেসিসে কর দেন, ঠিক আছে, তো তাদের নিচের কোনটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? যারা অনিবাসী করদাতা রয়েছে তাদেরকে মিনিমাম অল্টারনেট ট্যাক্স যেটা হয় আর কি, মানে 2026 সালের কেন্দ্রীয় বাজেটে নন রেসিডেন্ট করদাতার যারা প্রিজাম্পটিভ বেসিসে মানে অনুমান ভিত্তিক আয়ের উপরে কর প্রদান করে তাদের এখন থেকে অডিট রিপোর্ট জমা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকার চাইছে অনিবাসীরা যাতে মানে জটিল কমপ্লেক্স যে অডিট বা হিসাবের ঝামেলায় না পড়ে সরাসরি একটা নির্দিষ্ট হারে ট্যাক্স দিয়ে ব্যবসা চালিয়ে যেতে পারে, সেই জন্য। এরপরে আইটি পরিষেবার জন্য প্রস্তাবিত কমন সেফ হারবার মার্জিন কত শতাংশ করা হয়েছে? 15.5%। সেফ হারবারের কথা তোমাদেরকে বললাম। যখন একটা কোম্পানির ভারতীয় শাখা, যেমন ধরো গুগল ইন্ডিয়া, তার বিদেশের মূল কোম্পানিকে মানে গুগল ইউএসএ এই ধরনের কোনো কোম্পানিকে পরিষেবা দিচ্ছে, তখন সেই সেবার দাম কত ধরা হবে সেটা নিয়ে প্রায়ই আয়কর বিভাগের সাথে বিতর্ক হয়। এই বিতর্ককে বলা হয় ট্রান্সফার প্রাইসিং ডিসপুট। সরকার এই নির্দিষ্ট মার্জিনকে ঠিক করে দেয়। যদি কোনো কোম্পানি সেই নির্দিষ্ট হার বা তার বেশি মুনাফা ঘোষণা করে, ট্যাক্স দেয়, তাহলে আয়কর বিভাগ তাদের হিসাব নিয়ে কোনো অডিট করবে না বা প্রশ্ন তুলবে না। এই নির্দিষ্ট হারটাকেই বলা হয় সেফ হারবার মার্জিন, যেটাকে করা হচ্ছে 15.5%। বাজেটে ফিউচার্স এর ওপর এসটিটি বাড়িয়ে কত করা হয়েছে? 0.05%। মানে খুচরো বিনিয়োগকারীরা যারা রিটেল ইনভেস্টার্স রয়েছে, যেভাবে ঝুঁকি নিয়ে ফিউচার বা অপশন ট্রেডিং করছেন, বর্তমানে এটা আরও অনেক বেশি হয়েছে, তা এটাতে লাগাম টানতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। যে ডেরিভেটিভস মার্কেটে লেনদেনের পরিমাণ অনেক বেশি যেহেতু হয়ে গেছে, এই সামান্য মানে এখানে কর একটু বাড়ানো হয়েছে, সরকারের রাজস্ব বাড়াতে যেটা অনেক হেল্প করবে। সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স এটাকে বলা হয়, এটার ফুল ফর্মটাও জেনে রাখো, এসটিটি। তো এর জন্য ট্যাক্স এটা দেওয়া হতে একটুখানি অল্প একটু বাড়ালে মানে কারোর তেমন কিছু ক্ষতিও হবে না এবং সরকারেরও একটা রাজস্ব প্রাপ্তি হবে আর কি। নতুন নিয়ম অনুযায়ী ম্যাটের হার 15% থেকে কমিয়ে কত করা হয়েছে? 14%। কোম্পানি যদি নানা ছাড় সুবিধা এইগুলো নিয়ে আয়কর না দেয় বা খুব কম দেয়, তাহলে সরকার ন্যূনতম হারে যে কর আদায় করে সেটাকেই বলা হয় ম্যাট, মানে মিনিমাম অল্টারনেট ট্যাক্স। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য কি? সাধারণ কর্পোরেট ট্যাক্স আর ম্যাটের মধ্যে ব্যবধান কমিয়ে আনা, কোম্পানিগুলোর হাতে বিনিয়োগের জন্য আরও বেশি নগদ অর্থ বা ক্যাশ ফ্লো
যাতে সিকিওর থাকে সেটা করা। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং আর স্টার্ট আপ কোম্পানিগুলো এই হ্রাসের ফলে লাভবান হবেন। তেন্দু পাতা উপর টিসিএস এর 5% থেকে কমিয়ে কত করা হয়েছে? তেন্দু পাতার উপর যে কর, এটা 2% করা হয়েছে। ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, টিসিএস মানে হচ্ছে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, মানে তেন্দু পাতা মূলত আমরা জানি বিড়ি তৈরির মানে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তো সেখানে একটা ট্যাক্স লাগে, যেই হার কমানোর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে এই বিড়ির সাথে জড়িত এবং এই শিল্পের সাথে যুক্ত আদিবাসী এবং গ্রামীণ সংগ্রাহক যারা রয়েছে তারা অনেকটা উপকৃত হবেন। সামুদ্রিক পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সীমা 1% থেকে বাড়িয়ে কত করা হয়েছে? 3% করা হয়েছে। এখন যারা রপ্তানি করে তারা মোট রপ্তানি মূল্যে 3% পর্যন্ত কাঁচামাল কোনো শুল্ক ছাড়াই বিদেশ থেকে নিয়ে আসতে পারবেন, যেটা আগে 1% ছিল। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতির উপর কাস্টমস ডিউটি ছাড়ের মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? 2035 সাল পর্যন্ত। ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে আনা পণ্যের উপর শুল্ক 20% থেকে কমিয়ে কত করা হয়েছে? 10%। এই পরিবর্তনের ফলে কি সুবিধা হবে? বিদেশি কেনাকাটা সস্তা হবে। মোট কথা, তুমি যদি বিদেশে ভ্রমণের সময় নিজের জন্য কোনো শুল্কযোগ্য পণ্য কেনো, ঠিক আছে, যেমন ঘড়ি কোনো কিনলে, কোনো ওয়াচ কিনলে, কোনো গ্যাজেট বা কোনো ব্যাগ কিনলে, তো আগের চেয়ে সেখানে এখন আমাদেরকে অর্ধেক ট্যাক্স দিতে হবে। 20% আগে দিতে হতো, এখন 10% ট্যাক্স দিতে হবে। বিদেশ থেকে কোনো ব্যক্তিগত ব্যবহারের জিনিস, উপহার, এগুলো মানে গিফট, এগুলো তুমি অনলাইনে যদি অর্ডার করো, এখন কাস্টমস ডিউটির চাপ অনেক কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। বিমানবন্দরগুলোতে ব্যাগেজ ক্লিয়ারেন্সের সময় যাত্রীদের আর্থিক বোঝা অনেকটা কমে যাবে। এরপর সোলার গ্লাস তৈরিতে ব্যবহৃত কোন রাসায়নিকের আমদানিতে শুল্ক মকুব করা হয়েছে? সোডিয়াম অ্যান্টিমোনেট, যেটা সোলার গ্লাসে লাগে, তো সেটার আমদানি করলে শুল্ক মকুব করা হয়েছে। সরকার কাস্টমস ডিউটি ছাড়ের তালিকায় আরও কতগুলো বিরল রোগ অন্তর্ভুক্ত করেছে? রেয়ার ডিজিজ এরকম 7টা রয়েছে যেগুলোকে অন্তর্ভুক্ত করেছে, ঠিক আছে। যেমন কনজেনশিয়াল হাইপারনেসিমিক হাইপোগ্লাইসিমিয়া, এই ধরনের যেসব রোগগুলো রয়েছে, প্রাইমারি হাইপারঅক্সেলেরিয়া, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কিছু রোগ রয়েছে, যে 7টা রোগ আমি তোমাদের কমেন্টে পিন করে দেবো সেটা। এগুলোর ওপর, এগুলো রেয়ার ডিজিজ যেগুলোর ওপর তোমার কাস্টমস ডিউটি ছাড়ের তালিকা, মানে এগুলোর ওপর কাস্টমস ডিউটি ছাড় দেওয়া হয়েছে আর কি। ক্ষুদ্র শিল্পের সুবিধার্থে কুরিয়ার রপ্তানির ক্ষেত্রে কত টাকার ঊর্ধ্বসীমা ভ্যালু ক্যাপ তুলে নেওয়া হয়েছে? 10 লক্ষ টাকা। কুরিয়ারের মাধ্যমে যে রপ্তানি করা হয়, এক্সপোর্ট করা হয়, সেক্ষেত্রে একটা চালানের সর্বোচ্চ মূল্য ছিল 10 লাখ টাকা। এর বেশি মূল্যের পণ্যের জন্য সাধারণ বাণিজ্যিক কার্গো বা জটিল শুল্ক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো। এখন সেটা 10 লক্ষ টাকার বেশি মূল্যের পণ্য কুরিয়ারের মধ্যে আর কি পাঠানো সহজ হবে, বিদেশে পাঠানো সহজ হবে। এতে কোনো ভ্যালু ক্যাপ বা সর্বোচ্চ সীমার বাধা রইল না। মানে সরকার ছোট ব্যবসায়ীদের জন্য বিদেশে বাজারে পণ্য পাঠানোর যে রাস্তাটা, সেটা অনেক সহজ করে দিল, মোট কথা বাধাহীন করে দিল। কাস্টমস প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তরের জন্য কোন নতুন সিস্টেম আগামী 2 বছরের মধ্যে চালু করার কথা হয়েছে? কাস্টমস ইন্টিগ্রেটেড সিস্টেম। সরকার চাইছে কাস্টমস বিভাগকে এমন একটা ডিজিটালাইজড করতে যাতে বিদেশের সাথে বাণিজ্য করা আরও সহজ এবং দ্রুততর হয়। ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ধরা মাছের উপর শুল্ক কত করা হয়েছে? 0%, মানে সম্পূর্ণ মকুব করা হয়েছে। ভারতের সমুদ্র সীমা থেকে ধরা মাছ এখন সম্পূর্ণ শুল্কমুক্তভাবে ভারতীয় বাজারে প্রবেশ করবে আর কি। পরিবেশ বান্ধব জ্বালানি উৎসাহিত করতে কোন ধরনের সিএনজির উপর আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি ছাড় দেওয়া হয়েছে? বায়োগ্যাস মিশ্রিত সিএনজি, বায়োগ্যাস ব্লেন্ডেড সিএনজি। লজিস্টিক খরচ কমাতে এবং পণ্য পরিবহনে গতি আনতে বাজেটে কতগুলো নতুন জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটারওয়েজ তৈরি করার কথা বলা হয়েছে? 20টা। কোন শক্তির উৎসের প্রকল্পের ক্ষেত্রে কাস্টম শুল্ক ছাড় 2035 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে? পারমাণবিক প্রকল্প, নিউক্লিয়ার প্রজেক্টস। দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য সহায়ক যন্ত্রাংশ তৈরির ক্ষমতা এবং গবেষণায় উন্নতির জন্য কোন সংস্থাকে শক্তিশালী করা হবে? আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, অ্যালিমকো। এরপরে লাস্ট আরেকটা জিনিস দেখে নাও, এক্সপেন্ডিচার অফ মেজর আইটেমস, কোটি টাকাতে এটা। ট্রান্সপোর্টের ক্ষেত্রে এবারে বরাদ্দ করা হয়েছে সব থেকে বেশি, 5,98,520 কোটি টাকা। ডিফেন্সের ক্ষেত্রে এটা যেটা আসে খুব পরীক্ষায়, 5,94,585 কোটি টাকা।
রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে 2,73,108 কোটি টাকা, হোম অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 2,55,234 কোটি টাকা, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে 1,62,671 কোটি টাকা, শিক্ষার ক্ষেত্রে 1,39,289 কোটি টাকা, এনার্জির ক্ষেত্রে 1,09,029 কোটি টাকা, হেলথের ক্ষেত্রে 1,04,599 কোটি টাকা, আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে 85,522 কোটি টাকা, আইটি অ্যান্ড টেলিকমের ক্ষেত্রে 74,560 কোটি টাকা, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 70,296 কোটি টাকা এবং সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে 62,362 কোটি টাকা, সায়েন্টিফিক ডিপার্টমেন্টসের ক্ষেত্রে 55,756 কোটি টাকা, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে 45,500 কোটি টাকা, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 22,119 টাকা, ফাইন্যান্সের ক্ষেত্রে 20,649 টাকা, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট এর জন্য 6,812 কোটি টাকা। তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকে বাজেটের ক্লাস। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, টেস্ট সিরিজ, এছাড়া নলেজ অ্যাকাউন্টে অ্যাভেলেবেল যে কোর্সগুলো রয়েছে এগুলোতে তোমরা যদি এনরোল হতে চাও এবং এগুলোর জন্য কনসাল্ট করতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কনসাল্ট করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।